প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক আজকের বাংলার বিশেষ আয়োজন আজকের আড্ডায়। আমি আপনাদের সাথে রয়েছি ফরহাদ নাইয়া এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন শুভ আকন্দ ভাই, যিনি পেশায় একজন প্রকৌশলী এবং নেশায় সঙ্গীত শিল্পী। তো শুভ ভাই কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো ফরহাদ? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা ভাই শুরু করতে চাই, একটু ইনফরমাল আড্ডা হবে এটা, একদম স্রেফ আমরা যেরকম মানে রাস্তাঘাটে চা দোকানে যেরকম আড্ডা দিই ওরকমই। তো আপনি জানেন আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। তো আমরা শুরু করতে চাই একটু রবীন্দ্রনাথের। আমি যতটুকু জানি যে আপনার গতকাল একটা গান রিলিজ হয়েছে যেটা 25শে বৈশাখ নিয়ে, তো সেটা দিয়ে আমরা শুরু করতে চাই, সেই গানের প্রেক্ষাপট এবং গানটাও শুনতে চাই। আগে একটু প্রেক্ষাপটটা যদি বলতেন। আচ্ছা, আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা জেলাতে, বৃহত্তর পাবনা যেটা। তো ওর থেকে একটু দূরে শিলাইদহ, যেটা কিনা সিরাজগঞ্জে পড়েছে। সিরাজগঞ্জে? তো খুব বেশি দূরে না। তো ওই শিলাইদহটা সিরাজগঞ্জে না, কুষ্টিয়াতে আর কি। সরি, এটা হচ্ছে হ্যাঁ। শাহজাদপুরের আর কি, হ্যাঁ। যেটা কথা বলছি আর কি। হ্যাঁ। সরি, শাহজাদপুরের যে কুঠি বাড়ি, তো ওখান থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি। এছাড়া রবীন্দ্রনাথ তো আসলে বিশাল, রবীন্দ্রনাথ আমাদের সবার। তো রবীন্দ্রনাথের ইয়ে তো থাকেই, আমাদের বাংলা গান যারাই মোটামুটি করে তাদের জানায় অথবা অজানায় রবীন্দ্রনাথ এসেই যায়। তো সেই হিসাবে ভাবলাম একটা গান রবীন্দ্রনাথকে নিয়েই হোক না। আচ্ছা, তো এইভাবে রবীন্দ্রনাথের কিছু লাইন এবং আমার কিছু লাইন এভাবে মিলিয়ে নিজের একটা সুরে একটা গান করেছি, যেটার নাম দিয়েছি জলের ফোঁটায় রবি ঠাকুরের গান। মানে বৃষ্টি এবং রবীন্দ্রনাথকে নিয়ে একসাথে করে গানটা। আচ্ছা, আরেকটু শুভ ভাইকে পরিচয় না করে দিলে নয় আর কি। সেটি হচ্ছে ভাই হচ্ছে নিজে গান লেখে, গানের সুর করে এবং তার হচ্ছে প্রায় একক গান রিলিজ হয়েছে 6টিরও বেশি। এবং শুভ ভাই একটি ব্যান্ড দলের সাথে যুক্ত আছেন পিয়ানিস্ট হিসেবে, মেট্রো লাইফ। তো আমরা আসলে কথার ফাঁকে ফাঁকে গান শুনবো। তো এখন আসলে এই 25শে বৈশাখ নিয়ে আপনার এই গানটা শুনতে চাই ভাই, একটু যদি দর্শকদের এবং আমাদেরকে শোনাতেন। বৃষ্টি মুখর মোহাচ্ছন্ন দিন, ঈশানের গায়ে মেঘের পারকাশান, টিনের চালে ঝুমের ওই কোথায় জলের ফোঁটায় রবি ঠাকুরের গান। বৃষ্টি মুখর মোহাচ্ছন্ন দিন, ঈশানের গায়ে মেঘের পারকাশান, টিনের চালে ঝুমের ওই কোথাও জলের ফোঁটায় রবি ঠাকুরের গান। এমন দিনে তারে কি বলা যায়, এমন দিনে এই মন নিরুপায়। এমন দিনে সে যে কোথায় হারায়, আমার পরাণ যায়। অঝোর ধারায় মুখর মেঘলা দিন, আকাশের গায়ে ঝরে ডোপাং, গাছের পাতাও গাইছে গীত গীতাং, জলের ফোঁটায় রবি ঠাকুরের গান। অঝোর ধারায় মুখর মেঘলা দিন, আকাশের গায়ে ঝরে ডোপাং, গাছের পাতাও গাইছে গীত গীতাং, জলের ফোঁটায় রবি ঠাকুরের গান। ফুলেরা দুলে দুলে বলছে এত কি ভাব, দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। জানালা খুলে দিয়ে
পাখির সুরে হারাবো তোমায় গান বাহ বাহ, চমৎকার, একদম ধন্যবাদ। একটা পুরো রবীন্দ্রনাথ চলে আসছে, রবীন্দ্রনাথের গীতবিতান বা আরো আরো অন্যান্য বৃষ্টির যে বিষয়গুলো। তো আপনার আসলে এই মিউজিকের জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? মিউজিকের জার্নি একদম ছোটবেলা থেকেই। আমার নানি গান করতেন। আমার আচ্ছা, বাসায় আচ্ছা। আমি জন্মের পরে দেখেছি আমার চেয়ে বয়সে বড় একটা হারমোনিয়াম ছিল। এটা নরমালের চেয়ে একটু বড়। আচ্ছা, তো ওই হারমোনিয়াম তো বাসাতে ছোটবেলা থেকে ছিল। তো এরপরে কিছু ক্লাসিক্যাল ট্রেনিং হয়েছে। তারপরে ইউনিভার্সিটিতে যখন আসলাম, ওই সময় এমন একটা জায়গায় এসে পড়লাম যে জায়গাটা আসলে গানের খনি। এখান থেকে অনেক বড় বড় ব্যান্ড উঠে আসছেন। শিরোনামহীন, শিরোনামহীন, এক্স্যাক্টলি। ওয়ারফেজের মতো ব্যান্ড সেখান থেকে উঠে আসছে। তো ওই ইয়া থেকেই দেখা যাচ্ছে গানের পরিবেশ থেকেই আবার করে গানে ঢোকা এবং এই যে যাত্রা শুরু চলছে এখনো। একটা হচ্ছে ধরেন আপনার ফ্যামিলিতে এক ধরনের গানের চর্চা হইতো বা যেটা আপনাকে এক ধরনের প্রভাবিত করছে, কিন্তু বইটা আসার পর এটা তো ধরেন আরো বেশি ভার্সেটাইল, মানে এখানে নানান রকম জনরার গান হ্যাঁ, হইতো। তো সেইটা সেই প্রথম দিকে আপনার ধাক্কা লাগছে কিনা? আপনি আর যেই জনরার গান শুনতে পছন্দ করতেন, সেই শোনার ব্যাপারটা এবং হচ্ছে গাওয়া বা পছন্দের জায়গাগুলো চেঞ্জ হয়েছে কিনা? এটা একটা রীতিমতো কালচারাল শক ছিল যে আমাদের ছোটবেলাটা আসলে কেমন, মানে 90 দশকে যারা জন্ম নিয়েছি, আমরা ওই সময়কার আহমেদ ইমতিয়াজ, বুলবুল কিংবা আলম খান তাদের সুর করা যে সিনেমার গানগুলো আমরা শুনতাম, রেডিওতে গান বাজতো গুলো শুনতাম। তো ওরকম আসলে ব্যান্ড এক্সপোজারটা কিন্তু ওই গ্রাম অঞ্চলে তখনো যায় নাই। কিছু আইয়ুব বাচ্চু, হাসান, জেমস এরা কিছু গিয়েছেন। তো এখানে আসার পরে আমি ওই যে মডার্ন বাংলা রকের সাথে পরিচয় আর কি, এবং এটা এটা শুরুতে একদম শখ হিসেবে আসছে যে কি এটা, মানে তারপরে শোনা, ভালো লাগা এবং আস্তে ধীরে ডুবে যাওয়া। আপনার পছন্দের মানে শিল্পীকে বা ব্যান্ড কোনগুলো? আমার পছন্দের ব্যান্ড তো অনেক আছে, এটা সিরিয়ালি তো বলা যাবে না, মানে যেগুলো মানে মনে একদম আসতেছে, যেমন যেটা আর কি ধরেন আপনাকে ইনফ্লুয়েন্স করছে। শিরোনামহীন আমার খুবই পছন্দ, আর্টসেল পছন্দ, বর্তমানে সোনার বাংলা সার্কাস খুবই পছন্দ, অ্যাশেজ পছন্দের ব্যান্ড। এদিকে যারা সিনিয়র আছেন সবচেয়ে পছন্দের তো সোল স্মাইলস, তারা তো আছেনই। আচ্ছা, ওভারঅল আমার পরের সব দিকে। গানই মোটামুটি ভালো লাগে, কারো না কারো তো কিছু না কিছু ভালো থাকেই। আপনি বুয়েটে ছিলেন, তো এই বুয়েট নিয়ে আপনার আসলে বুয়েট ছাড়ার পর বুয়েট নিয়ে আপনার কোনো মানে গান টান আসছে কিনা? যেটা হয় আর কি, আমরা তো আমাদের সমাজ বাস্তবতা এবং আমাদের জীবন যাপনের ভেতর থেকে আসলে লেখি, যেহেতু আপনি গান লেখেন সেই জায়গা থেকে বললাম। তো সেইখানে মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ক্যাম্পাস লাইফ নিয়ে কোনো গান টান আছে কিনা? ক্যাম্পাস লাইফ যেটা আসলে, তুমিও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, পাশাপাশি ক্যাম্পাস ছিল আমাদের। একদমই। তো আমাদের মানে মোটামুটি পরিবেশটা কাছাকাছি রকমের, ওখানে প্রচুর গান বাজনা এসবে এই মানে শিল্প চর্চার একটা সুন্দর একটা জায়গা ছিল ওই অত্র এলাকাটাই। তো ওইখানে ওই সময়টাই দেখা গেছে আমাদের হয়তো জীবনের সবচেয়ে সেরা সময়, এবং আচ্ছা। স্মৃতিচারণ আমাদের দেখা যাচ্ছে যে করি, ইনফ্যাক্ট মৃত্যুর আগ দিন পর্যন্ত হয়তো করব। তো যখন বেরো আসলাম, বেরো আসার পর যেটা ছিল আমাদের ব্যাচ, যেটা ব্যাচের নাম ছিল 10.10। আচ্ছা, 10.10 মানে আমাদের প্রত্যেক ব্যাচেরই একটা করে নাম থাকে। আগের আপনাদের ব্যাচের নাম ছিল 10.10, মানে তো পুরো ওই বুয়েট ক্যাম্পাসের শিরোনামে সবার আমার আর কি। একটা গান ছিল যেটার নামই হচ্ছে 10.10। আচ্ছা, ইউটিউবে পাওয়া যাবে, এটা চাইলে কেউ শুনতে গানটা পারেন। শোনার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। গানটা আমরা শুনবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে বুয়েটে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে এখন সেই আগের মতো চর্চাটা আর হয় না। মানে আমরাও যেটা ইসা ধরেন পাইছি, যেরকম এই এখানে সেখানে পোলাপান গ্রুপ হয়ে গান গাইতো, কিন্তু এখন আমরা কিন্তু এরকম করে দেখি না। মানে ঢাকা ইউনিভার্সিটিতে দেখি না, আমি বুয়েটের অবস্থাটা জানি না, এই জন্য বুয়েটে আপনাকে আরো জিজ্ঞেস করলাম যে বুয়েটে এইটা একটু মানে হয়ে গেছে কিনা, একটু ক্ষয়িষ্ণু হয়েছে কিনা সব বা ক্ষয় হয়ে গেছে কিনা। সবকিছুই তোমার অবজারভেশনটা না কারেক্ট, সবকিছুই কেমন জানি হয়ে গেল আর কি। মানে আগে আমাদের হলে প্রত্যেকটা ফ্লোরে 5, 6, 10টা গিটার থাকতো সব তলায়। আমি বলছি না পুরো হলে, প্রত্যেকটা ফ্লোরে 5 থেকে 10টা গিটার থাকতো। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার একটা। হ্যাঁ, এখন আমি গোটা হলেও 1-2টা গিটার পাবো কিনা আমার সন্দেহ আছে এটা নিয়ে। যেমন আমাদের ছাদে আমি যখন হলে ছিলাম প্রতিদিন গান হইতো, 3-4টা গ্রুপ এখানে সেখানে গান করতো। হ্যাঁ, তো এইটা তো হচ্ছে আমাদের একটা গ্রুমিং, যে নতুন নতুন ব্যান্ড তৈরি হচ্ছে প্রতি বছর। যেমন লাস্ট 4-5 বছরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ব্যান্ড বের হইতে দেখি নাই।
মানে প্রমিনেন্ট কেউ প্রমিনেন্ট কেউ বের হয়নি, এবং যারা এর আগেও বের হয়েছে, যে কৃষ্ণপক্ষ বা তার আগে গানপোকা বা তারও আগে চিরকুট বা হচ্ছে মেঘদল, কিন্তু ওই রকম মানে ভাইব নিয়ে হচ্ছে এখন পর্যন্ত আমি মানে ওর যে কম ভাইবেরও কাউকে আসলে এখনো পাইতেছি না। এরকম সম্ভাবনাময় কাউকেও দেখা যাচ্ছে না এরকম আর কি বিষয়টা আর কি। এটার কারণ কি বলে মনে হয় আপনার? এটার কারণ হচ্ছে একটা জাতিগত একটা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে হয়তো আমরা যাচ্ছি, যেটা যেটা দীর্ঘস্থায়ী হবে না বলে আমার বিশ্বাস। কারণ আমি আশাবাদী মানুষ, সবসময় আচ্ছা। আলোর দিকে তাকাতে ভালো লাগে। এবং যারা গান করছে আমার মনে হয় তারাও বেশ প্রমিজিং, এবং অচিরেই হয়তো এই ইয়েটা ঘুচবে, এবং আশা করা যায় এইসব এটা জায়গা কি থেকে আমার ভাই গান একটা পাওয়া যাবে। পোস্ট মডার্ন ক্রাইসিস বলবেন, যে ইন্ডিভিজুয়ালিস্টিক সত্তাটা বা এন্টিটিটা একটু বেশি গ্রো করতেছে আমাদের, যার ফলে আমরা গ্রুপ করে ব্যান্ড করা, গ্রুপ করে একটা গানের শুট করা, সেই জায়গাগুলো থেকে সরে আসতেছি একদম। এবং আরেকটা ব্যাপার আমার কাছে ভাই মনে হয়েছে, সেটা হচ্ছে আমরা এখন ফোক গান যেটাকে আমরা বলি, যদিও আমি ফোক বলতে চাই না, এই গানের চর্চাটা সারা দেশে একটু বাড়ছে, যেহেতু এটা একটু পপ ঘরানার এবং সবাই কানেক্ট করতে পারে, যার ফলে এখানে একটু ভিন্নধর্মী গানের চর্চা, একটু রক গান, একটু সফট মেলোডি বা জাজ বা আরো জনরার যত গান আছে, গানা বাজনা আছে, সেগুলোর চর্চা একটু কমে গেছে মনে হয়। আচ্ছা, ফোক রিসেন্টলি যে খুব চলতেছে, হ্যাঁ, এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে ম্যাস মিডিয়ার একটা বিষয়। যে আচ্ছা। আমাদের দেখো ফরহাদ, তুমি তো গ্রামে বড় হয়েছো, ওইখানে একদমই। মানুষজন মারা গেলে মহিলারা খুব কাঁদে। তারা যে কাঁদে, এই কাঁদাটাও তারা সুর করে কাঁদে। হ্যাঁ, ওখানেও গান আছে, একটা রিদম আছে। একটা। তার মানে আমাদের যে গান জিনিসটা আমাদের অস্থিমজ্জা একদম প্রথিত, আমাদের অস্তিত্বের অংশ। ফোক তো ওইটাই। ফোক আসলে সব জায়গাতেই ছিল, চিরন্তন ভাবে ছিল। এখন যেটা হয়েছে কি, যে একজন খুবই কম প্রান্তিক যে মানুষ, তার হাতে একটা স্মার্টফোন আছে, এবং তার মধ্যে যে প্রতিভাটা, সে ওটা ঠাস করে রেকর্ড করে মিডিয়া ছেড়ে দিচ্ছে, এবং সবার এটা ভালো লাগতেছে। অনেকে এটা নিয়ে একটু খারাপ ইয়া করে, সব জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে সেন। আমার ভালোই লাগে জিনিসগুলা, যে এই যে একজন সাধারণ মানুষের মধ্যেও যে এত বিনোদনের একটা সুন্দর ইয়া ছিল, এইটা এখন বেশি পরিমাণে ছড়াচ্ছে, এবং মানুষ আসলে দেখতে পাচ্ছে এখন বেশি। এই কারণে তোমার মনে হচ্ছে ফোকটা বেশি চলতেছে। আসলে ফোক সবসময় ছিল এবং এটা থাকবে। আপনার ব্যান্ড হিসেবে তো অনেক গান, মানে আপনাদের ব্যান্ডের অনেক গান আছে মেট্রো লাইফের, কিন্তু আপনি আপনার প্রায় একক 7টার মতো, 6 থেকে 7টার মতো গান রিলিজ হয়েছে। তো আপনি তো একটা গান শোনাইলেন যেটা হচ্ছে 25শে বৈশাখ। তো এর আরো একটা গান আমি জানি যতটুকু, প্রত্যাবর্তন নামে আপনার একটা গান আছে, যে ওইটা যদি একটু আজকে শোনাই দেন। আচ্ছা, প্রত্যাবর্তনের প্রেক্ষাপট, আমরা পুরো গানে যাই, এরপরে আমরা পরে প্রেক্ষাপটে যাবো, তাহলে রিলেট করতে পারবে আর কি দর্শক। শাড়ির কোনায় ভবিষ্যৎটা লিখে দিয়ে, একে একে যত বিপ্লবী সব ঘুরতে ফিরবে, ঘড়ির কাঁটায় তত্ত্ব কথা ফিকে দিয়ে, মায়ার দামে রক্ত ঢালা সরতে ফিরবে। বাড়ির খোঁজে বন্য পথিক হলে হয়ে, পাহাড়ে প্রাচীন নির্ভরতার ধরতে ফিরবে, বাতাসে স্বাধীন মৌসুমী মেঘমালা ক্লান্ত হয়ে, নিজের ভারে অঝোর ধারা হয়ে বৃষ্টি ঝরবে, লাল হলে চোখ প্রশ্নবোধ চোখের খোঁজে, ক্লান্ত কৌতূহল অকারণে ঝরিয়েছে জল নত মুখে, মহাকাশ ঘুরে হতাশ মানব মারতে ফিরবে। চেনা মুখটাই এখনো চেনার আছে বাকি, আজও তো হয়নি দেখা ঘরে আলো জ্বালানো জোনাকি, চেনা মুখটাই এখনো চেনার আছে বাকি,
তো হয়নি দেখা প্রিয় তার চোখে জোনাকি, হয়েছে অনেক নীতি কথা, সয়েছি অসুখ অযথা, দেখেছি তো অনেক অজানা, হাতে নিয়ে ঘরের ঠিকানা, হাজার মাইল হেঁটে জাহাজ বন্দরে ভিড়বে, চাঁদ দেখে হতাশ ঘর কোনো আর্মস্ট্রং মারতে ফিরবে। আপনার গান শুনে মনে হলো আপনার হচ্ছে একটু কবির সুমন বা অঞ্জন দত্তের এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব আপনার ভিতরে আছে। মানে প্রচ্ছন্ন না, আমার মনে হয় প্রকট প্রভাব আর কি। আচ্ছা, প্রচ্ছন্ন, কারণ অঞ্জন দত্ত বিশেষত, কবির সুমনেরটা আমি বলতে পারি না। অঞ্জন দত্ত আমার খুব বেশি ভালো লাগে, এবং আমি আচ্ছা, যখন ইচ্ছায় অনিচ্ছায় গান করে দেখি যে কাইন্ড অফ একটা অঞ্জন ভর করেই ফেলে, এবং এটার লুকোচুরিয়া কিছু নাই। আপনি আপনার টার্গেটেড, সবারই তো এক ধরনের টার্গেটেড অডিয়েন্স থাকে আসলে, সেটা সাবকনসিয়াসলি যে মানে শিল্পী সে হয়তো চিন্তা করে না যে তার টার্গেটেড অডিয়েন্স কারা, সে তার ভালো লাগার জায়গা থেকেই সে হচ্ছে কাজটা করে, দেন একটা অডিয়েন্স তৈরি হয়ে যায় যেটাকে আমরা টার্গেটেড অডিয়েন্স বলি আর কি। আপনার কাছে মনে হয় আপনার গানের শ্রোতা কারা? আমার গানের শ্রোতা যারা আমার গান শোনে তারা, আমি আসলে এখনো ডিফাইন করে উঠতে পারিনি। না, এটা খুব ইন্টারেস্টিং যে মানে যেটা হয় গানের ভাষা বা গানের সুর, এটার সাথে সবাই সব রকম ভাবে তো কানেক্ট করতে পারে না। না, তো এই জায়গা থেকে যে যেটা মানে মেট্রো লাইফ, আপনার একটা মেট্রো কালচার বিলং করে কিনা আমি জানি না, তো শহুরে মধ্যবিত্ত একইভাবে culture। আপনার গানেও হচ্ছে একটা শহুরে মধ্যবিত্ত দের যে একটা ক্রাইসিস, যে সমাজ বাস্তবতা বা তাদের যে সোশ্যাল ইন্টারাকশন, সেইগুলা অনেক বেশি আছে বলে আমার মনে হয়। আর আপনি অনেক নস্টালজিক, আমি আপনার সাথে এর আগেও তো অনেক আড্ডা হয়েছে ওই জায়গা থেকে। তো আপনার আরেকটা গান আছে আমি 90 দশক নিয়ে, তো 90 ওইটা আমরা, দশক, হ্যাঁ 90 দশক, গোল্ডেন টাইম। 90 দশক তো আমার জন্ম হচ্ছে 90 দশকের কত সালে এক্স্যাক্টলি এটা না বলি। আচ্ছা, তো খুব বেশি না, খুব বেশি আগে না। তো ওইখানে রিসেন্টলি গানটা মোটামুটি আর কি কিছু কিছু মানুষ শুনেছে আর কি, আমার সবচেয়ে বেশি শোনা গান মনে হয় ওইটা। আচ্ছা, আমরা গানটা একদম ওইটা- শেষের দিকে শুনবো, তার আগে হচ্ছে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আহ, বাংলাদেশে যারা এখন গানের চর্চা করছে, বিশেষ করে তরুণরা, এই ঝোঁক বা প্রবণতাগুলো নিয়ে যদি কিছু বলতেন। যেমন আমার অবজারভেশনে যেটা মনে হয় সেটা হইতাছে যে আপনার পাবলিক ভার্সিটি কেন্দ্রিক আগে একটা গানের চর্চা ছিল, হ্যাঁ, যেটা হইতেছে এখন সবার একটা অনেকটা চর্চা ছিল। অনেকটা কমে গেছে। এখন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এই চর্চাটা শিফট করছে, কারণ বিশেষ করে যারা রক গান বা মেটাল গান টান করে, এটা বেশিরভাগই হচ্ছে আমি দেখতেছি প্রাইভেট ভার্সিটির। এর একটা কারণ হতে পারে যে হচ্ছে প্রাইভেট ভার্সিটিতে যারা পড়তেছে এদের ওই পরিমাণ, কারণ এই মিউজিক করতে তো আপনার এক ধরনের অর্থের ব্যাপার আছে, হ্যাঁ, প্যাড করতে হয়, ক্লাস একটা ইয়া মানে ক্লাসের একটা ব্যাপার আছে। তো আহ, যদি আপনি এটা নিয়ে একটু বলতেন যে কি মনে হয় আপনার? এইটা আসলে গান, রক মিউজিকের কথা যদি বলি, এটা সারা জীবনই আসলে মূলত আপার মিডল ক্লাসে ছিল, লোয়ার ক্লাসে কখনোই ছিল না, কজ দিস ইজ সো এক্সপেন্সিভ। আমি যদি আচ্ছা। প্রাচীনকাল থেকে দেখি, মাইন্ড সোর্স মানে বেশিরভাগই আসলে ভালো একটা ফ্যামিলি ব্যাকআপ ছিল, বেশিরভাগের ওই একটা গিটার কেনা কিংবা ইকুইপমেন্টস কেনার টাকা ছিল আর কি তাদের। এখন এক্সেপশন অবশ্যই আছে, না ধরেন একটা ইলেকট্রিক এটা- গিটারের যে দাম, হ্যাঁ, একটা দোতারার দাম ডিফারেন্ট, ডিফারেন্ট অনেক টাকার ব্যবধান কিন্তু। তো একটা ইলেকট্রিক গিটার তো চাইলে আমার গ্রামের ছেলেটা কিনতে পারতেছে না, তো সে চাইলে রক গানের যে চর্চা করবে বা ওই ওই ভাষাই তারে কানেক্ট করতে পারতেছে না, তার যে মানে তার চিন্তা ভাবনার ছাঁচের সাথে চিন্তা যাচ্ছে না এবং আর কি। তার হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থা, সেটার সাথে যেমন দোতারাটা যায়, যেটা- সেটার তো মেট্রো লাইফে আবার যায় না। যদিও এখন মেট্রো লাইফে অনেক বেশি আমরা এই আমাদের লোকজ বাদ্যযন্ত্রের ব্যবহার দেখি, সেটা ডিফারেন্ট। তো আমরা গান শুনে ফেলি 90 দশকের আপনার। আচ্ছা, এখন আমি যে গানটা গাইতে চাচ্ছি এটার নাম হচ্ছে অনুমতি না নিয়ে। আচ্ছা, গানটা আমার সাথে আরো গিয়েছিল, এটা কি অনুমতি নিয়ে লিখছেন না না নিয়ে?
অনুমতি না নিয়েই লেখা। আচ্ছা আচ্ছা, ওকে। এটা লিখেছিল হচ্ছে আমার লেখা শুরু করা, এবং আমার সাথে গিয়েছিল মেট্রো লাইফ ব্যান্ডের ভোকাল অয়ন, সেও আচ্ছা আচ্ছা গিয়েছিল, আচ্ছা। এবং এটার সাউন্ড মিক্সিং মাস্টারিং করেছে ধ্রুব, সে মেট্রো লাইফ ব্যান্ডের কিবোর্ডিস্ট, সরি গিটারিস্ট। গিটারিস্ট, আচ্ছা। আর গানটা আমার কম্পোজিশনে হয়েছে, আমি গানটা গাচ্ছি এখন। লা 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 লা, 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 লা 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 লা। অনুমতি না নিয়ে চলে আসা কান্নার মতো তুমি এসো, এই চোখ জুড়ে সাবলীল ঝরনার জল অবনীল, কবিতার কালিমায় অন্তমিল হয়ে এসো, অনুমতি না নিয়ে। ইচ্ছে হলে তুমি এলোমেলো করে দিয়ে যাও, যত দূর ভাবতে পারো তার চেয়ে বেশি ভাবছি তোমায়, দ্বিধার দোটান ভুলে তুমি একেবারে যদি রাতের আধার ভুলে হাসে ওই কোন নদী, সব সীমা ছাড়িয়ে অনুমতি না নিয়ে কারেনি নার মতো তুমি এসো, উপবাসী মনে শিশুর হাসি খিলখিল, ময়ূরের পেখম শঙ্খচিল হয়ে এসো, অনুমতি না নিয়ে। যাক, অনুমতি না নিয়ে কিন্তু কিছু করা যাবে না ভাই, অনেক কিছু অনুমতি নিয়ে করতে হয়। তো শুভ ভাই, আমরা হচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু তার আগে একটু শুনতে চাই আসলে আপনি আপনার গান নিয়ে চিন্তা কি, আর কি 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 করতে চান? গান নিয়ে একমাত্র চিন্তা হচ্ছে গানটা করে যাওয়া, গানটা করা বন্ধ না দেয়, এবং গানটা নিয়ে এটাই সবচেয়ে দুশ্চিন্তার বিষয় এখন, যে গানটা বন্ধ না হয়ে যায়। এই না, বন্ধটা না হলেই সব ঠিকঠাক। না এরকম কি কোনো ইয়া দেখতেছেন কিনা আপনি, মানে পারিপার্শ্বিক অবস্থা কি এরকম একটা জায়গায় দাঁড়াইছে যে একজন ছোটখাটো একটা আভাস পাওয়া যাচ্ছে আর কি, একটু পরিস্থিতি কেমন ইয়া হয়ে যাচ্ছে। তো এটা ওই তো বললাম, আমি আশাবাদী মানুষ, সবকিছুরই ইয়ে আছে। যারা গান গায় তাদের গান গাইতে থাকতে হবে, যারা গান শুনে তাদের গান শুনতে থাকতে হবে, তাহলেই আজকে ছিল রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকী। তো রবীন্দ্রনাথ নিয়ে যদি কিছু বলতেন, যে রবীন্দ্রনাথের গান আপনাকে কিভাবে ধরেন দোলা দেয়, বা পুরো রবীন্দ্রনাথের গান বাজনা নিয়ে। রবীন্দ্রনাথ তো মানে সে বাঙালির এমন কোনো আবেগ নাই যেটা নিয়ে তার কোনো গান নাই, মানে এরকম প্রচলিত একটা মতবাদ, যেটা কিনা মনে হয় সত্য। তো এখন বাংলাদেশে রবীন্দ্রনাথ, এটা হুমায়ুন আজাদের একটা কথা বলা যায় যে বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথ নির্বাসিত, কিন্তু আকাশটা তার, আচ্ছা, বাংলার আকাশের নাম রবীন্দ্রনাথ, সে কিন্তু বাংলাদেশ বলে।
বাংলার আকাশের নাম রবীন্দ্রনাথ, গ্রেটার সেন্স। না, ইনি গ্রেটার সেন্স, কারণ আমরা তো ভাষা সাহিত্যের কোনো দেশ হয় না, ভাষা হয় অন্তত। মানে ভাষার সাহিত্য হইতে পারে, কিন্তু দেশের সাহিত্য বলে কিছু হয় না। ধরেন বাংলায় যারা লিখতেছে এরা বাংলা সাহিত্য বলতেছে, আমরা ইংরেজি ভাষার সাহিত্য, ইংরেজি জাতির সাহিত্য আমরা কিন্তু ওইভাবে ট্রিট করি না, বলি না। তো সাহিত্য এবং সঙ্গীতের ভাষা তো আসলে অনুভবের ভাষা, প্রেমের ভাষা। তো আমরা শেষ করে দিব, তার আগে আপনার শেষ গানটা শুনতে চাই। শেষ গানটা এটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা থেকে একটা গান ইয়ে করেছিলাম, এটা পরবর্তীতে ফাইনাল করা হয় নাই, ওইটাই গাই আর কি। একদম। উড়াউড়ি রবে নিভৃত রুমাল খানা, পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে, আমার কেবল থাকবে না পথ জানা। ডেকে ওঠো যদি স্মৃতি ভেজা ম্লান স্বরে, হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে। অথচ আমার শস্যের মাঠ ভরা, রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে। আলোতে ভাষায় রাতের বসুন্ধরা, চোখের কোণায় জমা এক ফোঁটা জল, থাকবে না শুধু নিবেদিত তরুতল। জাগবে না বনভূমির শীতলে চাঁদ, পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ। হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার ব্যাপক বিরহ ভূমি। ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমে, ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি। হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার ব্যাপক বিরহ ভূমি। ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমে, ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি। লা 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 লা, লা 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 লা।